বন্ধুরা, আজ আমি এমন একটি বাগানের গল্প বলবো যে বাগানটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বা শুনেছি। বাগানটি হচ্ছে ঝুলন্ত বাগান, ব্যাবিলনের ঝুলন্ত বাগান। ইতিহাসবিদদের মতে এটি নিয়ে মতদ্বৈততা আছে যে বাগান ছিল কি ছিল না বা কোথায় আছে। তবে ইতিহাসের পুরনো ইতিহাস ঘাটলে আমরা এইটুকু পাই, এটি ব্যাবিলনে ছিল। বন্ধুরা, আমি মাসুদ খান আজকের এপিসোডে এই ব্যাবিলনের ঝুলন্ত বাগান নিয়ে বলবো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিং এর সাথে থাকবেন। তপ্ত মরুভূমির বালিতে হঠাৎ যেন চোখ ধাঁধিয়ে যায়। বালুর বুক চিরে জেগে উঠেছে গাঢ় সবুজের ঢাকা আস্ত একটি পাহাড়, যার গা বেয়ে ঝর্ণা নেমে আসছে তীর তীর করে। সবুজের মাঝখানে থোকায় থোকায় ফুটে আছে রং বেরঙের কত নাম না জানা ফুল। হঠাৎ দেখলে বিভ্রম জাগতেই পারে, কিন্তু সত্যি এরকমই নাকি? একদিন ছিল ব্যাবিলনের ঝুলন্ত বাগান। ঐতিহাসিক হেরোডোটাস এই বাগানের মনোরম শোভা এতই মুগ্ধ করেছিল যে বাগানটিকে তিনি প্রাচীন পৃথিবীর এক অপার বিস্ময় বলে অভিহিত করেছিলেন। 280 খ্রিস্টপূর্বে ব্যাবিলনের এক পুরোহিত বেরোসাসের লেখা ব্যাবিলিয়না বইয়ে প্রথম ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর আরও অনেকে এই বিষয়ে কথা বলেছেন। ঐতিহাসিকদের মতে ব্যাবিলনের ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত। তবুও বহু শতাব্দী ধরে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান একটি প্রহেলিকার নাম হয়ে আছে। পৃথিবীর 7টি বিস্ময়ের অন্যতম হলেও এটি কোনোদিন ছিল কিনা তা নিয়ে গবেষকদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও কিংবদন্তি বলে দ্বিতীয় সম্রাট নেবুচাঁদ নেজারের 605 থেকে 662 খ্রিস্টপূর্বে তার প্রিয়তমার স্ত্রীর জন্য এই উদ্যানটি তৈরি করেন। সম্রাট নেবুচাঁদ নেজার ছিলেন ভীষণ আমোদে। নিনেভেদ দখল করার সময় মিদিয়ার সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন। মিদিয়ার রাজকন্যার রূপে আকৃষ্ট হয়ে সম্রাট তাকে বিয়ে করেন। রাজার সেই পারসিক স্ত্রীর নাম ছিল আমিতিতিস। সেই রানীর বাবার বাড়ি মিদিয়া ছিল সবুজ পাহাড় আর মনোরম উপত্যকা দিয়ে ঘেরা। এই রুক্ষ মরুভূমির দেশে এসে রানীর ভারী মন খারাপ হতো। মরুময় পরিবেশ তার ভালো লাগেনি। মানিয়ে নিতে না পারায় রানী হয়ে পড়ে গৃহকাতর। তাকে খুশি করতে রাজা ঠিক করেন বালুর বুকেই গড়ে তুলবেন সুজলা সুফলা শস্য শ্যামলা এক সবুজ গালিচা। কিন্তু কাজটা ছিল বড়ই কঠিন। একে তো মরুভূমি, মাটি রুক্ষ, তার উপর জলের বড়ই অভাব। এইরকম একটি জায়গায় গাছপালা কিভাবে জন্মাবে? আবার গাছ লাগালেও তো শুকিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এসব নানা ভাবনা সকলের মনে কাজ করলেও শেষ পর্যন্ত রাজার ইচ্ছাকেই মর্যাদা দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ডাকা হলো বিশেষজ্ঞদের। তাদের অভিজ্ঞ পরামর্শ চাওয়া হলো। তাদের সুচিন্তিত পরামর্শ ছিল শেষ প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। কিভাবে এই কাজ এগিয়ে নেওয়া হবে সেই বিষয়ে তাদের মতামত চাওয়া হলো। ঝুলন্ত বাগান শূন্যে ভাসমান ছিল না মোটেও। মরুভূমির মাটি ফেলে কৃত্রিম পাহাড়ের উপর বাগানটি তৈরি। রোদে সেকা ইটের কলাম দিয়ে তৈরি হয় অনেক ধাপ। ধাপে ধাপে সেই পাহাড়ের গায়ে গাছপালা লাগানো হয়েছিল। দূর থেকে তা দেখলে মনে হতো শূন্যে ঝুলে আছে বাগানটি। এর প্রযুক্তিগত কৌশলও ছিল চমকপ্রদ। চতুর্ভুজ আকৃতির বাগানটিকে প্রথমে তৈরি করা হয় 800 বর্গ ফুট আকৃতির বিশাল এক ভিত। মাটি থেকে উচ্চতা ছিল 80 ফুট। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। চতুর্ভুজ আকৃতির বাগানটির ছাদে গাছ রোপণ করা হয়েছিল। ছাদগুলো কিউব আকৃতির ছক্কাটা স্তম্ভের উপর দাঁড় করানো ছিল। ভিত্তিগুলো পর্যাপ্ত ভার যাতে সামলাতে পারে তাই মাটির উপর বেশ গভীর পর্যন্ত ঢালাই করা হয়েছিল। এই আকৃতির ছাদ তৈরির ফলে সামনে থেকে বাগানটিতে পাহাড়ের মতো মনে হতো। ছাদের উপরে ওঠার জন্য পেঁচানো সিঁড়িও তৈরি করা হয়েছিল। অনেক ঐতিহাসিকদের মতে সিঁড়ির পাশ দিয়ে মোটা নল রাখার স্থান ছিল যাতে করে ছাদের উপরে পর্যাপ্ত সেচ ব্যবস্থা জন্য পানি উঠানো যায়। ভাবতেই অবাক লাগে, 1000 বছর আগেও অবিশ্বাস্য শেষ প্রযুক্তির মাধ্যমে রাজা এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। এইভাবেই তৈরি করা হয়েছে রাজা নেবুচাঁদ নেজারের স্বপ্নের ঝুলন্ত বাগান। এই বাগানের সঙ্গে রানীর জন্য একটি সবুজ রঙের মনোমুগ্ধকর প্রাসাদও তৈরি করা হয়েছিল। এই প্রাসাদকে রাজা নাম দিয়েছিলেন মানব জাতির বিস্ময়। কোথায় ছিল ব্যাবিলনের এই বাগান? ধারণা করা হয় আজকের ইরাক দেশের ব্যাবিলন প্রদেশের হিল্লাহ নামক জায়গার কাছেই নাকি ছিল এই বাগান। তবে যদি এটি কোনোদিন থেকেও থাকে তাহলে প্রথম খ্রিস্টাব্দে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হয়। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ঐতিহাসিকদের মতে ব্যাবিলিয়নরা
ইতিহাসের তো বটে, স্বয়ং নেবুচাঁদ নেজারের লিপিতেও কোথাও এই বাগানের কথা নেই। অনেক গবেষকের ধারণা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বলতে আদতে কিছুই ছিল না, এটি সাহিত্যিকদের মস্তিষ্ক প্রসূত। ব্যাবিলনের পুরোহিত বেরোসাসের লেখার উপর ভিত্তি করে গ্রিক ইতিহাসবিদরা পরবর্তীতে এই বাগান সম্পর্কে লেখেন, যাদের কেউই আদৌ বাগানটি নিজ চোখে দেখেননি। আবার অনেক ইতিহাসবিদরা মনে করেন ব্যাবিলনের ঝুলন্ত বাগান আসলে ব্যাবিলনেই ছিল না, এটি ছিল ইরাকের প্রাচীন সাম্রাজ্য অ্যাসিরিয়ার নগর নিনেভেহতে। তবে এই দাবির সপক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়নি। আবার অন্য ইতিহাসবিদদের মতে বাগানটিতে পানি তুলতে যন্ত্রের সাহায্য নেওয়া হয়েছে। কারো কারো মতে ইউফ্রেটিস নদী থেকে পানি তুলতে স্ক্রু পাম্প ব্যবহার করা হতো। তবে ধারণাটি তেমন একটি বিশ্বাসযোগ্য নয়, কারণ স্ক্রু পাম্প আবিষ্কার হয়েছে আরো অনেক পরে। 1899 সালে জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডওয়ে ব্যাবিল শহরে খনন কাজ শুরু করেন। এই খনন কাজে নেবুচাঁদ নেজারের একটি প্রাসাদ, দুর্গ, টাওয়ার অব ব্যাবিল এবং নগর রক্ষাকারী দেওয়াল সবই পাওয়া যায়। তিনি 14 রুম বিশিষ্ট একটি স্থান খুঁজে পান, যার ছাদ ছিল পাথরের তৈরি। এটিকে তিনি ঝুলন্ত বাগান বলে দাবি করেন। তবে গবেষকদের মতে কোল্ডম্যান যে অংশটি ঝুলন্ত বাগান বলে দাবি করেছেন তা নদী থেকে অনেক দূরে। ফলে ইতিহাসবিদদের বাগানের অবস্থান সম্পর্কে বর্ণনা, পানি ব্যবস্থা সম্পর্কিত ধারণা কোল্ডম্যানের দাবির সাথে মিলে না। প্রত্নতাত্ত্বিকদের মতে এই অংশটি কোনো উদ্যান হিসেবে নয়, বরং প্রশাসনিক কার্যক্রমের জন্য বা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হতো। তাই অনেকে বলে থাকেন ব্যাবিলনের ঝুলন্ত বাগান প্রাচীন যুগের এক অপরূপ কল্পনা মাত্র। পুরাতত্ত্ববিদদের এখন পর্যন্ত নিরাশই করেছে এই বাগানের অস্তিত্ব। কোনো প্রামাণ্য তথ্য তারা পাননি, তবে কল্পনার উচ্ছ্বাসে দিন দিন উজ্জ্বলতর হয়েছে এটি। চিরকালীন বিস্ময়ের তালিকা থেকে এটির নাম আজও মোছা যায়নি। কেউ বলতে পারে হয়তো ইউফ্রেটিস নদীর কোনো এক গহীন অন্ধকার নিচে কখনো এর চিহ্ন মিলতে পারে। বন্ধুরা, রহস্যপূর্ণ একটি গল্প, রহস্যপূর্ণ একটি ইতিহাস, ব্যাবিলনের ঝুলন্ত বাগান। এতক্ষণ এই ঝুলন্ত বাগান সম্পর্কে আপনাদের বললাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভবিষ্যতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।